স্বাস্থ্যের এক পরিচালককে অব্যাহতি, নতুন ডিজি নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ। দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু। গৃহহীনদের জন্য ১৩৯টি ভবন কাল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, রাজধানীতে জলাবদ্ধতার দুর্ভোগ। অবশেষে ট্রাম্প বুঝলেন মাস্ক পরাতেই দেশপ্রেম। এটি নিউজ দেখছেন, নিউজ এট 6 এর সঙ্গে আছি আমি মিসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। জেকেজি হেলথ ও রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগের পর অব্যাহতি দেওয়া হয়েছে অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক আমিনুল হাসানকে। এমন টালমাটাল অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়ের নির্দেশে রুটিন কাজ করে যাবে বলে জানিয়েছেন অধিদপ্তরের এডিজি নাসিমা সুলতান। ন্যাশনাল কমিটিতে যে সমস্ত সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তগুলো আমাদের নলেজে নাই। আমার একটি বক্তব্যকে ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। করোনা সংক্রমণের শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতা প্রকাশ পাচ্ছিল। রিজেন্টের সাথে চুক্তি নিয়ে কেলেঙ্কারি প্রকাশের পর স্বাস্থ্যমন্ত্রী আর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। দায় চাপাচাপির মধ্যেই অপবাদ আর কেলেঙ্কারির ঝড়ে মঙ্গলবার রাতে ডিজির পদ ছেড়েছেন ডাক্তার আবুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন বিভাগের বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে এরই মাঝে তদন্তে নেমেছে একাধিক সংস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক আমিনুল হাসানও আছেন সেই তালিকায়। বুধবার তাকেও অব্যাহতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডিজির পদত্যাগ, পরিচালককে অব্যাহতির পর স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে বিরাজ করছে এক ধরনের উদ্বেগ। বিব্রতকর সময় পার করছেন অনেকেই। শেষ পর্যন্ত কি হয়, কে ফেঁসে যান সে চিন্তাও রয়েছে কারো কারো। তবে এসবে অধিদপ্তরের কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন স্বাস্থ্যের এডিজি। মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেন সেভাবেই করব, কারণ রুটিন যার যেটা কাজ সকাল থেকে শুরু করে দিয়েছে এবং করছে। আমি মনে করি না কোনো কাজের কোনো অসুবিধা হবে। করোনা পরিস্থিতিতে নানা কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে কার কি ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজ কর্মকর্তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। রিসেন্টলি যে দুদক অনুসন্ধান করছে সব ক্ষেত্রে কিন্তু সকলকেই কিন্তু যাদেরকে সম্পৃক্ত ছিলেন, যাদের নাম এসেছে সকলকেই কিন্তু বক্তব্য গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি যে যারা সম্পৃক্ত মনে হয়, যাদের বক্তব্য গ্রহণ করা প্রয়োজন, অনুসন্ধানকারী কর্মকর্তা অবশ্যই গ্রহণ করবেন তাদের বক্তব্য। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ হচ্ছেন আজকালের মধ্যেই। কে পাচ্ছেন সে দায়িত্ব? স্বাস্থ্যমন্ত্রী জানালেন নতুন ডিজি নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন তারা। আরিফ জামালের রিপোর্ট। স্বাস্থ্য খাতে নানা অনিয়ম, বিশেষ করে রিজেন্ট জেকেজি কেলেঙ্কারিতে ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। চুক্তিভিত্তিক নিয়োগে এ পদে ছিলেন তিনি। স্বাস্থ্য খাতের এই ক্রান্তিকালে ডাক্তার আজাদের পর কার কাঁধে ভরসা রাখবে সরকার? অবশ্যই আমরা সকলে মিলেই তো আলোচনা করেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করব এবং সিদ্ধান্ত আমরা নিব। আমরা দরকার হলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা এই বিষয়ে আলোচনা করে নিব। সব অনিয়মের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে জানালেন করোনা সংকটে আলোচিত স্বাস্থ্যমন্ত্রী। আমরাও দেখব যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমরা চাই যে এখানে সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক। আমরা কিন্তু মানুষের সেবা নিয়ে কাজ করে গেছি গত 5 মাস। মাঠে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল। আপনি পরীক্ষায় কত নাম্বার পেলেন এইটার উপরে ডিপেন্ড করে আপনি পরীক্ষা কেমন দিয়েছেন। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে। স্বাস্থ্য খাতের জন্য বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য ব্যবস্থা যাতে আরও ভালো হয়, ভালো করে কাজ করতে পারে, সেই জন্য আমরা একটা টাস্ক ফোর্স গঠন করেছি, যেখানে আরও অন্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবে, আরও 2-3টা মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে, এবং সেই টাস্ক ফোর্স স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তারা দেখবে, পরামর্শ দিবে এবং কিছু কিছু নিয়ন্ত্রণও তারা করবে। তবে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম, অসঙ্গতি আর দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তিনি নিজে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নে কোনো উত্তর দেননি জাহিদ মালেক। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। যাচ্ছি করোনা প্রসঙ্গে, জানাবো worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত 1,51,22,942 জন, সুস্থ হয়েছেন 91,38,740 জন এবং মৃত্যু হয়েছে 6,20,306 জনের। বাংলাদেশে আক্রান্ত 2,13,254, সুস্থ হয়েছেন 1,17,202 জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে 2,751 জনের। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 42 জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2,751 জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,744 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে আজ এ তথ্য জানানো হয়। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 11 থেকে 20 বছর একজন, 21 থেকে 30 বছর একজন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 বছর 8 জন এবং 81 থেকে 90 বছরের একজন। অন্য প্রসঙ্গ, বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বেলা 1টায় দুই প্রধানমন্ত্রী প্রায় 15 মিনিট ফোনে কথা বলেন। কুশলাদি বিনিময়ের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানতে চান। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় তার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা বিস্তারিত তুলে ধরেন। বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই দ্রুত এ সংকট কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন দুই নেতা। এছাড়া ইমরান খান বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়েও খোঁজ নেন। জলবায়ু উদ্বাস্তুদের সুরক্ষায় এখন নেতৃত্ব দেবে বাংলাদেশ। ঘরহীন মানুষকে আশ্রয় দিতে কক্সবাজারের খুরুশকুল এলাকায় গড়ে উঠছে 139টি ভবন, যেখানে আশ্রয় হবে প্রায় 4,500 ভূমিহীন পরিবারের। আগামীকাল এই প্রকল্পের প্রথম ধাপে নির্মিত 20টি ভবন 600 পরিবারের কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, ক্যামেরায় ছিলেন রিফাত আহমেদ। কক্সবাজার বিমানবন্দর লাগোয়া এই এলাকার স্থানীয় নাম কুতুবদিয়াপাড়া। সরকারি জায়গার এমন নামকরণের কারণ, এখানে যারা ঝুপড়ি ঘর তুলে বসবাস করছেন তাদের প্রায় সবাই এসেছেন জেলার কুতুবদিয়া উপজেলা থেকে। 1991 সালের ভয়াল ঘূর্ণিঝড় কিংবা পরবর্তী সময়ে নদী ভাঙনে এখানকার কয়েক হাজার পরিবার ভিটেমাটি সব হারিয়ে এখন জলবায়ু উদ্বাস্তু। নির্ধারিত কোনো জায়গা নাই, আমরা যে বাড়িঘর করবো থাকবো, বিল্ডিং করে থাকবো, এই সামর্থ্য নাই। 1996 সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মানুষগুলোর জন্য আশ্রয়ন প্রকল্প চালু করেছিলেন, কিন্তু ক্ষমতার পালা বদলে সেই স্বপ্ন টিনশেড ঘরেই সীমাবদ্ধ থেকে যায়। মাননীয় প্রধানমন্ত্রী 2011 সনের 3রা এপ্রিল কক্সবাজার এক জনসভায় কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন এলাকাতে যে জলবায়ু উদ্বাস্তু পরিবার অস্থায়ীভাবে এবং বসবাস করতেন তাদেরকে পুনর্বাসনের নির্দেশনা দেন। তারই প্রেক্ষিতে 2014-15 অর্থ বছরে গ্রহণ করা হয় খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প ভবনে যারা জলবায়ুর ওয়ার্স ভিকটিম তাদেরকে পুনর্বাসন করা হবে এবং তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের ঋণ দেওয়া হবে। কক্সবাজারের খুরুশকুলের এই আশ্রয়ণ প্রকল্পের 5 তলা প্রতিটি ভবনে রয়েছে 32টি ফ্ল্যাট। রয়েছে স্কুল, মসজিদ, মন্দির, বিদ্যুৎ, পানি, সিলিন্ডার গ্যাস সহ সচ্ছল জীবনের সব সুবিধা। প্রায় 5.25 কিলোমিটার লম্বা এই জায়গায় প্রকল্প বাস্তবায়নের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু 10 পদাতিক ডিভিশন। এখানে যারা আছেন সুন্দরভাবে অত্যন্ত সুস্বাস্থ্যকর একটি জায়গায় তারা জীবনযাপন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এই এলাকায় এই যে ক্লাইমেট রিফিউজি যাদেরকে আমরা বলছি, জলবায়ু ভুক্ত যাদেরকে বলছি, তাদেরকে এখানে অ্যাকোমোডেট করার জন্য যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন,
এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে যে চ্যালেঞ্জগুলো হয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে আমরা যে কোনোভাবে অবদমন করে সম্মুখের দিকে এগিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। এটা ফার্স্ট ফেজ, এরপরে দ্বিতীয় ফেজও আছে। ইনশাল্লাহ আরও 119টি বিল্ডিং এখানে হবে, যেখানে আরও ভুক্তভোগী যারা আছেন তারা আসবেন। সবচেয়ে কম কার্বন নিঃসরণ করেও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শুরুর দিকেই রয়েছে বাংলাদেশের নাম। তারপরেও সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে এমন বিশাল প্রকল্প বাস্তবায়ন করার সাহস দেখিয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে গৃহহীন মানুষের জন্য এত বিশাল একটি আশ্রয় কেন্দ্র শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই বিরল। আর এই বিরল কাজটি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই উদ্যোগ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যারা জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সব মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, খুরুশকুল, কক্সবাজার। গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ 2020-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ করি, এই স্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ 2020 মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হয়েছে। এই সপ্তাহ চলবে 27 জুলাই পর্যন্ত। এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। বন্যা পরিস্থিতির খবর। পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের সবগুলো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। অভিজাত এলাকা, উপশহর সহ নগরীর বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে ব্যাপক জলাবদ্ধতা। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত জমে গেছে। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। ছাতক শহরের বেশিরভাগ এলাকায় পানি ঢুকেছে। দফায় দফায় বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার লাখো মানুষ। আমরা ঘরের ভিতরে পানি, আমরা বাচ্চারা চলে যাই মুখায়, নামতে পারতাছি না, খাইতে পারতাছি না, কাম কাজ নাই। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি আবারও বাড়তে শুরু করেছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার 7 উপজেলার 59টি ইউনিয়ন এবং 8টি পৌরসভার প্রায় 10 লাখ মানুষ। তিস্তার পানির তোড়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 2 শতাধিক পরিবারের ঘর বাড়ি প্লাবিত হয়েছে। প্রচণ্ড বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পানিতে শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও শরীয়তপুর সদর উপজেলার রাস্তাঘাট, ঘরবাড়ি, মৎস্য খামার, ফসলি জমি তলিয়ে যাওয়ায় গোখাদ্যের অভাব দেখা দিয়েছে। মাদারীপুরে বন্যার পানি বেড়ে নতুন করে 3টি উপজেলা প্লাবিত হয়েছে। রাজবাড়ীতে পদ্মার পানি কমলেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। যমুনার পানি কমেছে সিরাজগঞ্জে, তবে বেড়েছে পানিবাহিত রোগ। শেরপুরের চরাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শ্রাবণের অঝোর ধারায় বৃষ্টি টানা তৃতীয় দিনের মতো তলিয়ে গেছে রাজধানীর অনেক এলাকা। বাসায় পানি ঢুকে গৃহস্থালির কাজ বন্ধ হয়ে গেছে কারো কারো। করোনা দুর্ভোগের সঙ্গে জলাবদ্ধতার দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসীর প্রশ্ন, এভাবে আর কতদিন? রামপুরার ওমর আলী লেনে পানি সড়ক ছাড়িয়ে বাসায়, নিচতলা পানিতে 6 লাভ, ভেসে গেছে আসবাব। চুলা ডুবে যাওয়ায় পরিবারের জন্য রান্নাও হয়নি এই 3 দিন। কোমর পানি ভেঙে বাইরে থেকে খাবার এনে খেতে হয়েছে এই পরিবারগুলোর। 3 দিন ধরে আমরা খাইও না, ভাত রান্ধার না, বারতুম টুরতুম রান্না করে সব তোলানো, ঘর দুয়ার 2-3 বার এরকম অবস্থা হয়েছে। প্রতি বছরই এইরকম হয়। টানা বৃষ্টিতে প্রধান সড়কেও পানি। কাজের জন্য বাইরে বের হয়ে বৃষ্টি বিড়ম্বনার পাশাপাশি কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে ভিজতে হয়েছে সাধারণ মানুষকে। এর সঙ্গে সড়কের খানাখন্দে দুর্ঘটনার ভয় তো আছেই। পানির লাইনে পানি বন্ধ, গ্যাসের লাইনে গ্যাস বন্ধ, আর এখানে বয়স্ক লোকেরা আছে যারা চলাফেরা করতে পারে না,
দিনের পর দিন আমাদের আশা দেওয়া হচ্ছে সেই পরিমাণ কার্যকর হচ্ছে না। সামনে একটা দোকান, ওটার অনেক মাল ক্ষতি হয়েছে, এখানে যে একটা দোকান সেখানেও মাল ক্ষতি হয়েছে, এগুলো ক্ষতিপূরণ কি সরকারের কাছে চাইতে পারি? সড়কের পানি তবু কিছু সময় পর কমে, কিন্তু ঘর বা কলোনির মধ্যে জমে থাকা এই পানি নামার কোনো লক্ষণই নেই। এই যে বাড়িতে যে পানি উঠছে এগুলা কেউ দেখে না, বাড়ালে তো দেখে না। 3 দিন পরে নিচে নামছি, অনেক কিছু দাম, দোকানপাটে কিছু তো যাইতে পারি না, কাজে কর্ম যাইতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়ে যাইতেছে। আজকে সেচতেছি, এখন সেচতেছি, আবার না তা না আবার পানি যাইতেছে, আবার সেচতে হইতেছে, এইভাবে 3 দিন যাবত পানি সেচতেছে। মঙ্গলবারের তুলনায় বুধবার বৃষ্টি কিছুটা কম, তবে এখনো আবহাওয়ার যে পূর্বাভাস তাতে বলা হচ্ছে আরও 3 দিন বৃষ্টি অথবা ভারী বর্ষণ চলতে পারে। করোনা দুর্যোগের মধ্যে জলাবদ্ধতার দুর্ভোগ চিন্তা বাড়াচ্ছে নগরবাসীর। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা এবং 2 সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পয় নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার পরিবর্তে সিটি কর্পোরেশনের উপর ন্যস্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। মফিদুল তপু রিপোর্ট। বর্ষা এলেই ডুবে যায় রাস্তা, তা পাড়া মহল্লার অলিগলি হোক কিংবা মূল সড়ক। রাজধানীবাসীর কাছে এটাই নির্মম বাস্তবতা। অথচ জলাবদ্ধতার এই সমস্যার কারণ জানা সবার। বিশেষজ্ঞরা বহু বছর ধরেই সতর্ক করছেন, দিয়েছেন ডিটেইলড এরিয়া প্ল্যানের মতো সমাধানের রোডম্যাপও। ঢাকা শহরে 30% এলাকা আমরা যে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের আওতায়, সেটাও ঠিকমতো কাজ করছে না, কারণ প্রপারলি মেনটেনড হয় না, এবং সারফেস ড্রেনেজের সাথে এটার তেমন সম্পর্ক নেই। ঢাকার চারিদিকে ওয়াটার রিটেনশন পন্ড অনেক তৈরি করতে হবে, সেগুলোর সাথে যে আর্টিফিশিয়াল সিস্টেম এবং ন্যাচারাল সিস্টেম সেগুলোর যোগাযোগ করতে হবে, এবং সেটা করতে হবে সমন্বিতভাবে, যাতে পুরো একটা কম্প্রিহেনসিভ নেটওয়ার্কের মধ্যে চলে আসে। বৃষ্টির পানি নিষ্কাশনে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে প্রয়োজন ঢাকা ওয়াসা এবং 2 সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ। স্বল্পমেয়াদী এই পদক্ষেপের পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ পয় নিষ্কাশনের দায়িত্ব ফিরিয়ে দেয়া হোক সিটি কর্পোরেশনের হাতেই। এই বর্ষা মৌসুমে বাঁচার জন্য নেটওয়ার্কের প্রতিটা এরিয়াতেই আসলে ক্লিনিং এর কাজ করতে হবে। এখন ডিউরিং দিস ডাউনপোর বিভিন্ন জায়গায় যেগুলো ব্লক হয়ে আছে সেগুলো ছুটিয়ে দিতে হবে আর কি। এটা হচ্ছে ইমিডিয়েট মেজার। তো ওয়াসার কাছ থেকে এই দায়িত্বটা নিয়ে নেওয়া হোক। ওয়াসা নিজেও খুব খুশি হবে এই দায়িত্ব ছেড়ে দিতে, এবং নেতৃত্বটা আমরা আশা করব মেয়র সাহেবরা নেবেন, তারা এটা ব্যবস্থা করবেন অন্যান্য সব সংস্থাকে তাদের সাথে সমন্বয় করে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। নিউজ এট 6 এর সময় হলো 22টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। কুয়েতে গ্রেপ্তার এমপি পাপুলের স্ত্রী শালিকাকে দুদকে জিজ্ঞাসাবাদ। ভূমিধসের শঙ্কায় চট্টগ্রামে পাহাড় বসতি খালি করার নির্দেশ। স্বাস্থ্যের এক পরিচালককে অব্যাহতি, নতুন ডিজি নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শে। দেশে করোনায় আরও 42 জনের মৃত্যু। গৃহহীনদের জন্য 139টি ভবন কাল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, রাজধানীতে জলাবদ্ধতার দুর্ভোগ। অবশেষে ট্রাম্প বুঝলেন মাস্ক পরাতেই দেশপ্রেম। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 6-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, এবং আপনারা শিরোনামগুলো শুনছিলেন। যাচ্ছে অন্যান্য খবরে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামকে 2.25 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তিনি কুয়েতে আটক লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপলের স্ত্রী। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন
ও অর্থ পাচার সহ একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে বন্দী সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও শেলিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সকাল 10টার পর থেকে অন্তত 2.5 ঘন্টা তারা জেরার মধ্যে ছিলেন। এর আগে গত 17 জুন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য সংসদ সদস্য পাপুল, স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াইফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন প্রধানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দেয় দুদক। তাদের ব্যক্তিগত নথি চাওয়া হয় ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে ষড়যন্ত্র বলে মনে করেন সেলিনা ইসলাম। এটা আমাদের সরকার এবং আমাদেরকে বদনাম করার চেষ্টা চলতেছে। এছাড়া আমি আর কোনো কিছুই দেখি না। যা আছে আমরা বাংলাদেশে আছি, আমাদের সবকিছু বাংলাদেশে আছে, আমরা পালিয়ে যাওয়ার জন্য আসিনি। এদিকে দুদক বলছে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চলছে এই অনুসন্ধান। অবৈধভাবে গ্রাহককে ঋণ প্রদান করা সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ মানি লন্ডারিং করে বিদেশে পাচার এবং শত শত কোটি টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন আছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের মধ্যে কেউ বিদেশে অবস্থান করলে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। কুয়েতে গ্রেফতারের পর পাপুলের অনুপস্থিতিতে এই জিজ্ঞাসাবাদের উপর নির্ভর করছে অবৈধ সম্পদ অর্জনে দুদকের অনুসন্ধান। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। বিদেশ থেকে আসা কোটি টাকার গিফট বক্স নিতে কাস্টমস কর্মকর্তাদের দিতে হবে মোটা অঙ্কের টাকা, কিন্তু কয়েক দফা টাকা দেওয়ার পরও মেলে না গিফটের দেখা। বোঝা যায় গোটা ব্যাপারটাই প্রতারণা। এমন এক চক্রে 13 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি, যার মধ্যে 12 জনই বিদেশি নাগরিক। দেশি বিদেশি নাগরিকদের সমন্বয়ে তৈরি হয় একটি সংঘবদ্ধ চক্র। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে টার্গেট ঠিক করে। টার্গেট ছেলে হলে একজন মেয়ে, আর মেয়ে হলে একজন ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয়ে সম্পর্ক তৈরি করে। প্রতারক চক্রটি জানায় তারা বিদেশে অবস্থান করছেন। ধীরে ধীরে সম্পর্ক ভালো হলে চক্রের সদস্যরা অফার দেয় বাংলাদেশের প্রান্তে থাকা ভিকটিমকে দামি কিছু উপহার দিবে। এ সময় ভুয়া কাস্টমস কর্মকর্তা সেজে ফোন করেন প্রতারক চক্রের কেউ। ফোন করার পরে বলা হয় যে আপনার এরকম একটা কাস্টমসের ক্লিয়ারেন্সের জন্য ডিউটিজ আছে এবং এটা একটা বড় অ্যামাউন্ট, 4 লাখ 5 লাখ কখনো 7 লাখ। তো তখন আমাদের ভিকটিমরা প্রথমে একটু ডাউট করে যে কেন এত, বলে যে না এটা খুব এক্সপেন্সিভ একটা গিফট, এটার জন্য এই পরিমাণ লাগবে। তো তখন কিন্তু দেখেন ট্রাস্ট বিল্ডিংটা আরও বাড়ে, যে আরও দামি গিফট অবশ্যই, এবং একটা পর্যায়ে এই টাকাটাও হয়তো বা তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে দেবে। 2 মাসে চক্রটি শত শত গ্রাহকের কাছ থেকে অন্তত 6 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যে অ্যাকাউন্টে তারা লেনদেন করে তারাও চক্রটির সঙ্গে জড়িত বলে ধারণা সিআইডির। 2টা ফ্লোর ভাড়া নিয়ে চেয়ার টেবিল দিয়ে একদম অফিস সাজানো, সেখানে প্রত্যেকে ল্যাপটপ নিয়ে চ্যাট করতেছেন এবং এই ভিকটিমদের সাথে কমিউনিকেশন। তার মানে বোঝা যায় কিন্তু এদের নেটওয়ার্কটা খুব একটা ছোট না। এবং এই মেয়েটা যিনি এই বাংলাদেশের কাস্টমসে পরিচয় দিয়ে যে আমাদের ভিকটিমের সঙ্গে কমিউনিকেট করে, সেই একই ফ্লোরে 10 তলা আরেকটা বাসা ভাড়া নিয়েছেন। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যেটা ছিল বিচ্ছিন্ন ঘটনা, এটা কিন্তু আমাদের এই দুর্বলতার সুযোগে তারা এখন একটা সংঘবদ্ধ অপরাধ চক্র হিসাবে কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। কোটি টাকার লোভ থেকেই এ ধরনের প্রতারণার ফাঁদে পড়েন মানুষ। চক্রের বেশিরভাগ সদস্যই অবৈধভাবে বাংলাদেশে আছেন। তাই বাড়ি মালিকদের বিদেশি নাগরিকদের ভাড়া দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার অনুরোধ সিআইডির। সোশ্যাল রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বড়। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কায় নগরের বিভিন্ন পাহাড়ের বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ সকাল থেকে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরে যেতে মাইকিং করে স্থানীয় প্রশাসন। এসব লোকজনের জন্য নগরের বিভিন্ন এলাকায় চালু করা হয়েছে 19টি আশ্রয় কেন্দ্র। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, করোনা সংক্রমণ ঠেকাতে আশ্রয়কেন্দ্রে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেটাও নিশ্চিত করা হচ্ছে। আশ্রয় নিতে আসা লোকজনের জন্য পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির মজুদ রাখা হয়েছে। ঈদের বাকি আর মাত্র 9 দিন। একদিকে করোনায় অর্থনৈতিক বিপর্যয়, অন্যদিকে উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় বন্যা। এই পরিস্থিতিতে কেমন চলছে কোরবানির পশুর বেচাকেনা?
উত্তরাঞ্চল ঘুরে এসে রিপোর্ট করছেন মনিরুল ইসলাম মিট্টু। ছবি তুলেছেন আব্দুস সালাম, সঙ্গে ছিলেন কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর। উত্তরের জেলা লালমনিরহাট। কোরবানির আগে এই সময়টাই প্রতি বছরই ব্যস্ততা থাকে কৃষিপ্রধান এই এলাকার পশু খামারিদের, কিন্তু এবার চিত্র একেবারেই ভিন্ন। বিগত 10 বছরের তুলনায় সবচেয়ে কম মূল্য এবার, এবং সেখানে পাটিও পাওয়া যাচ্ছে না। তা বর্তমানে যে বাজারের পরিস্থিতি, তাতে আমার মনে হয় যে পুঁজি আসবে না। ভ্যাকসিনের অভাবে এবার নানা রোগে আক্রান্ত হচ্ছে অসংখ্য গরু। নেই পর্যাপ্ত চিকিৎসা, ফলে বিপাকে সেখানকার ছোট বড় খামারিরা। এই সম্পদ গ্রাম্য কৃষকদের, সেটা হলো গরু। 5টা গরুর মধ্যে 3টাই আক্রান্ত। 2টার জন্য আমি প্রিভেন্টিভ কিছু চাইছি, ওষুধ তো পাওয়া যাচ্ছে না। এবার দীর্ঘমেয়াদী বন্যার কবলে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের অধিকাংশ জেলা। পানিবন্দী মানুষের খাদ্যাভাব দুর্ভোগের পাশাপাশি দেখা দিয়েছে পশুখাদ্যের সংকট। করোনার কারণে যে স্বাস্থ্যবিধি বলি কিংবা শারীরিক দূরত্ব বলি, সেটি আসলে একেবারেই মানা হচ্ছে না, এবং যদিও এখানকার করোনা আক্রান্ত মানুষের হার খুবই কম, আর তারপরেও বলতে গেলে এই এলাকার মানুষ করোনাটা খুব বেশি পাত্তাও দিচ্ছেন না। উত্তরাঞ্চলের হাটগুলোতে এখন প্রচুর কোরবানির পশু আসছে, তবে ক্রেতা না থাকায় হতাশ বিক্রেতারা। 1 লাখের টার্গেট করে খরচা করছি, এখন তো বাজারে মনে করেন দাম 70 টাকা। এই ইন্ডিয়ান গরুগুলো অতিরিক্ত আসার কারণে আমাদের বাংলাদেশের খামারিদের অত্যন্ত লস হচ্ছে। গম হলো 1200 টাকা, একটা মিট মোড়ের বস্তা হলো 1100 টাকা। এত দামের কুড়ে বসে কিনে গরু কোনো পর্তায় পড়ে না। হাটগুলোতে ভারতীয় গরু আসছে বিভিন্ন পথে, তবে কুড়িগ্রামে তা বৈধ করা নিয়ে আছে জটিলতা। ফলে সেই গরু কিনতে পারছেন না বাইরের পাইকাররা। 500 টাকায় একটা গরুকে দিয়ে বৈধ পথে ধলা ব্রিজ থেকে তারা দেশের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করে। এটা না হওয়ার কারণে বাইরের ব্যাপারীরা আসতেছে না। গরু আমার 1 লাখ টাকার গরু, দাম কইতেছে 70,000 75,000। গরুটা কিনছি আমি 60,000 টাকা, দাম বলতেছে 50-52। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, যাত্রাপুর, কুড়িগ্রাম। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বর্ষা এলেই জমে ওঠে পিরোজপুরের নেছারাবাদের নৌকার হাট। তবে এবার নেই সেই চিত্র, জমেনি হাট। তাই দুশ্চিন্তায় কারিগর আর ব্যবসায়ীরা। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চারিদিকে শুধু নৌকা, খালের ধারে, রাস্তার পাশে, ছোট বড় নানা আকারের। ব্যতিক্রমী এই দৃশ্য পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর গ্রামের নৌকা হাটের। বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বিল এলাকায় চলাচলের একমাত্র মাধ্যম নৌকা। এখানে উৎপাদিত পেয়ারা এবং আমড়ার বাগান থেকে সংগ্রহ ও বাজারে নিতে নৌকায় ভরসা। আর তাই জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ 3 মাস প্রতি শুক্রবার কুড়িয়ানা বাজারে বসে নৌকার হাট। তবে এবছর বৌরি আবহাওয়ায় পেয়ারা ও আমড়ার উৎপাদন কম হওয়ায় নৌকা কেনার প্রতি আগ্রহ কমেছে চাষিদের। আর করোনার প্রভাব তো রয়েছেই। এবছর পাইকারও কম, আর এবছর দেখা গেছে মানুষের হাতে টাকা পয়সাও নাই, পেয়ারা বেচা কিনা নাই, এই জন্য নৌকা বেচা কিনাও কম। নেছারাবাদের 6টি গ্রামের 1,500-এর বেশি পরিবার নৌকা ও বৈঠা তৈরির সঙ্গে জড়িত বংশ পরম্পরায়। নৌকার বিক্রি কমে যাওয়ায় সংকটে পড়েছেন তারা। হাটের ইজারাদাররাও আশঙ্কা করছেন ক্ষতির। গত বছর এই আষাঢ় মাসে দেখা গেছে যে 400-500 নৌকা বিক্রি হইতো। করোনার কারণে মানুষজন হাটে আসতে ভয় পায়, যার কারণে বিক্রি খুবই কম হচ্ছে। আমি সরকারের কাছে দাবি করব, এই আটঘর কুড়িয়ানার নৌকার হাটটিকে টিকিয়ে রাখতে হলে তাদেরকে ঋণ সহায়তা করার জন্য। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেডার প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। লোকসান গুনতে হচ্ছে বলে চুয়াডাঙ্গার খামারিরা মাটিতে পুঁতে ফেলছেন একদিনের হাঁসের বাচ্চা। জেলার আলমডাঙ্গার কুলপাড়া গ্রামের জাকির হোসেন জানান, তার হ্যাচারিতে প্রতিদিন গড়ে উৎপাদিত হয় 18 থেকে 20 হাজার ডিম।
মিশ্র খামারটিতে 200 থেকে 300 শ্রমিকের কর্মসংস্থান। তবে করোনায় কম দামে ডিম বিক্রি করতে পারলেও বিক্রি হচ্ছে না হাঁসের বাচ্চা। তাই অনেক বাচ্চাই ফেলে দেওয়া হয়েছে পুকুরে মাছের খাবারের জন্য। লকডাউনের সময় দেশের বিভিন্ন জায়গায় হাঁসের বাচ্চা পাঠাতে না পারায় বিক্রি করেছেন অর্ধেকেরও কম দামে। এই ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংক ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। চীন থেকে বাংলাদেশে অনেক আগেই এসছে। এখন আমরা এই ব্রিডারগুলো আমাদের এখান থেকে ফুটিয়ে এখানেই প্যারেন্টস তৈরি করে আমরা এখান থেকে বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশে দিচ্ছি। আমাদের এর আগে বাচ্চা বিক্রি হতো অ্যাভারেজ বাচ্চা, মানে মেল ফিমেল দিয়ে 30 টাকার কাছাকাছি। সেই বাচ্চাটা কোনো সময়ের জন্য আমরা 10 টাকাও বিক্রি করতে হয়েছে। নিউজ এট 6-এ আবারও নিচ্ছে বাজেস্টি বিরতি। বিরতির পর যা থাকছে: আগস্টে দক্ষিণ আফ্রিকার সাথে টি-20 সিরিজ চায় ভারত। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 6-এ। জানাবো দেশের বাইরের খবর। দেরিতে হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিলেন মাস্ক পরার প্রয়োজনীয়তা। তাই মাস্ক পরে দেশপ্রেমিক প্রমাণ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে পছন্দ হোক আর না হোক মাস্ক পরতে হবে। একে বিশ্লেষকরা নির্বাচনী কৌশল বললেও দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি প্রেসিডেন্টের অনুধাবনকে সাধুবাদ জানিয়েছেন। মাস্ক তার কাছে অস্বস্তিকরই শুধু নয়, অস্বাস্থ্যকরও। তাই মাস্ক পরেন না বলে বিভিন্ন সময় নেতিবাচক মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রাণঘাতী করোনায় পরিস্থিতি যখন প্রায় নিয়ন্ত্রণের বাইরে, তখন অনুধাবনেও পরিবর্তন। মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে মার্কিনীদের উদ্দেশ্যে বললেন, আপনার পছন্দ হোক বা না হোক, মাস্কের প্রভাব রয়েছে এবং থাকবে। সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে অবশ্যই মাস্ক পরুন, সঙ্গে রাখুন। If you can use the mask, when you can use the mask, if you're close to each other, if you're in a group, I would put it on when I'm in a group. অবশ্য বরাবরের মতো এদিনও ট্রাম্পের মুখে মাস্ক ছিল না। তবে পকেট থেকে বের করে সবাইকে দেখিয়ে বলেন প্রয়োজনে তিনি ব্যবহার শুরু করেছেন। সবাইকে মাস্ক ব্যবহার করে দেশপ্রেম দেখানোর আহ্বান জানান তিনি। Think about patriotism. Maybe it helps. It helps. Now, we have experts that have said in the recent past that masks aren't necessarily good to wear. You know that. দেশের করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করে ট্রাম্প বলেন, দুর্ভাগ্যক্রমে এটি ভালো হওয়ার আগে আরও খারাপ হবে। এমন কিছু তিনি বলতে না চাইলেও সেটাই হচ্ছে। সংবাদ সম্মেলনে করোনাকে আবারও চীনা ভাইরাস হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। It will probably, unfortunately, get worse before it gets better. Something I don't like saying about things, but that's the way it is. It's what we have. You look over the world, it's all over the world. বিশ্লেষকরা বলছেন, আসন্ন মার্কিন নির্বাচনে জনগণের মন জয় করার জন্যই মাস্ক ইস্যুতে সুর পাল্টেছেন ট্রাম্প। তবে প্রেসিডেন্টের এই অনুধাবনকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। খেলার খবর। এবছর টি-20 বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়ায় ওই ফাঁকা সূচিতে আইপিএল করার সিদ্ধান্ত কয়েকদিন আগেই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে তার আগেই তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-20 সিরিজ খেলতে চাইছে। মুম্বাই মিররের খবর অনুযায়ী গত মার্চে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ করোনার কারণে স্থগিত হয়েছিল। মূলত সেই সিরিজটি আগস্টে খেলতে চাইছে ভারত। তবে এফটিপির অংশ না হওয়ায় ওয়ানডে নয়, 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে দুদল। এ নিয়ে ভারতীয় বোর্ড ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিসিসিআই এর আগামী বোর্ড সভায়।
করোনার কারণে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সহ ভারতের বেশ কিছু সিরিজ বাতিল হয়েছে। এদিকে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পাটেল জানিয়েছেন, শারজাহ, দুবাই ও আবুধাবি এই 3 ভেন্যুতে সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। শেষ করব নিউজ এট 6, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাস্থ্যের এক পরিচালককে অব্যাহতি, নতুন ডিজি নিয়োগ প্রধানমন্ত্রীর পরামর্শে। দেশে করোনায় আরও 42 জনের মৃত্যু। গৃহহীনদের জন্য 139টি ভবন কাল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, রাজধানীতে জলাবদ্ধতার দুর্ভোগ। অবশেষে ট্রাম্প বুঝলেন মাস্ক পরাতেই দেশপ্রেম। কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের স্ত্রী শালিকাকে দুদকে জিজ্ঞাসাবাদ। ভূমিধসের শঙ্কায় চট্টগ্রামে পাহাড় বসতি খালি করার নির্দেশ। আগস্টে দক্ষিণ আফ্রিকার সাথে টি-20 সিরিজ চায় ভারত। এই ছিল নিউজ এট 6। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজ ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস এন এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।